প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গত রাতে তো কি হয়েছে আপনারা জানেন গার্ডেন রিচে। আমি তো সকালে আজকে একটা ভিডিও করেওছি, কি মারাত্মক ঘটনা। আমি তো সকালে বলেছিলাম যে 2 জন মারা গেছেন, কিন্তু এখন তো সংখ্যাটা 10-এর কাছাকাছি। কি মারাত্মক বিল্ডিং হচ্ছিল, 5 তলা নাকি বিল্ডিং হচ্ছিল, 5 তলা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পাশে টালির চালের বসবাস, তাদের ওপরে গিয়ে পড়ে। সাংঘাতিক। রমজান মাস চলছে, রোজা চলছে, এর মধ্যে এরকম ঘটনা। গার্ডেন রিচে ববি হাকিমের জায়গা কেন ভাঙলো? ওটাই ইললিগাল বিল্ডিং। একটা বিল্ডিং করতে গেলে যে মাল দিতে হয়, যে মেটেরিয়ালস দিতে হয়, যে গুণগত মান বজায় রেখে চলতে হয়, হয়নি। ওই তো কাটমানি দিতে হয় না। প্ল্যান ছাড়া বাড়ি মানে পুলিশকে খাও, পুরসভাকে খাও, পুরসভা বলতে কাউন্সিলরকে খাও, এরকম অভিযোগ ওঠে আর কি বিভিন্ন জায়গাতে। এখানেও সে একই অভিযোগ উঠছে। প্রপার ছাড় নেই, 3 ফুট রাস্তা, 5 তলা বিল্ডিং, প্রপার কোনো ছাড় নেই। বিপদ ঘটলে যে সেখানে গাড়ি ঢুকবে কোনো উপায় নেই। উদ্ধার কার্য ঠিক মতো করে করা যায়নি, আজকে এইভাবে প্রাণ চলে গেছে। সবটাই হচ্ছে সরকার এবং পুরসভার উদাসীনতা বা স্বার্থ কায়েম করার চেষ্টা, পকেট মোটা করার চেষ্টা। এখন সবাই অস্বীকার করছে, না আমরা জানি না। ববি হাকিম বলেছে যে কী করে বুঝবো কোথায় এরকম ইল্লিগাল হচ্ছে। আমি সকালে বলেছি আপনার এক্ষুনি পদত্যাগ করা উচিত। আপনি মেয়র কথাটা বলছেন কী করে বুঝবো? যদি বুঝতে না পারেন তাহলে কেন চেয়ারে বসে রয়েছেন? কিন্তু দর্শক, শুধু গার্ডেন রিচ নয়, আমি আগেই বলেছি এই গার্ডেন রিচের চেহারা আরও অনেক জায়গাতে রয়েছে। আর যেসব এলাকাগুলো একটু মুসলিম অধ্যুষিত সেখানে আবার বেশি রয়েছে। যারা গেছেন তারা জানেন, আমারও যাতায়াত হয়েছে, থাকতেও হয়েছে আমাকে অনেক সময়। যেমন তপসিয়া, ট্যাংরার একটা অংশ, রাজাবাজার, এইরকম মিটিয়াবুরুজ, গার্ডেন রিচ, এরকম অনেক জায়গা রয়েছে, কামারহাটি, যেগুলো মুসলিম অধ্যুষিত এলাকা। যেন সেখানে কেউ দেখার নেই, কেউ কিছু বলার নেই, যা পারছেন করছেন। কেউ একজন প্রমোটার হয়ে গেছেন, রাতারাতি বিল্ডিং করছেন, ছাড়ছড় নেই। যতটা তুলে নিয়ে ফ্ল্যাট বানিয়ে বিক্রি করা যায় ততটা পয়সা, আর কমিশনটাও যায়, কমিশনটাও পান তারা, তাই কিছু বলেন না, পারমিশনের দরকার হয় না। ঠিকঠাকভাবে যদি কখনো তদন্ত হয় না, দেখবেন সব লিঙ্ক বেরিয়ে যাবে, সব লিঙ্ক। কিন্তু এখন সবাই গা ঝাড়া দিয়ে বেরিয়ে যেতে চাইছেন। ওই প্রমোটারকে অ্যারেস্ট করেছি বলে বিরাট কিছু করেছি, পারমিশন ছাড়া হচ্ছিল বলে, আর ক্ষতিপূরণ কিছু ঘোষণা, ব্যাস এই করেই ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু দর্শক, আমি একটা গল্প আপনাদেরকে শোনাবো। সত্যি কি কোনো মানুষ কখনো প্রতিবাদ করেন না যখন এইসব হয়? করেন। যেসব এলাকায় পুকুর ছিল, পুকুরগুলো, এখানেও বলা হচ্ছে পুকুর ভর্তি করে সেখানে বিল্ডিং হচ্ছে, ঠিক মতো করে মাটি ফিলিংস হয়নি, মাটি শক্ত হয়নি, মাটি টেস্ট হয়নি, বিল্ডিং করে দেওয়া হয়েছে, যা হওয়ার তাই হয়েছে। এক দুর্বল বিল্ডিং, তারপরে মাটিও ঠিকঠাক করে, মানে ভিতের জায়গাটা ঠিকঠাক নেই। এরকম অনেক জায়গা রয়েছে যেখানে পুকুর ছিল, রাতারাতি সেগুলোকে বুঝিয়ে দিয়ে সেখানে বিল্ডিং করা হয়েছে। সব কিছু হয়েছে দিনে, কখনো কখনো মধ্যরাতে, পুলিশ আছে, কাউন্সিলর আছেন, কোনো বাধা হয়নি। বরং যারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন তাদেরকে ছেড়ে পালাতে হয়েছে, এলাকা ছেড়ে পালাতে হয়েছে, যেটুকু যা আছে বিক্রি করে দিয়ে। আমি এইরকমই একটা গল্প আপনাদেরকে শোনাবো, ডাইরেক্ট মুখ থেকে গল্পটা শোনাবো। জায়গাটা হচ্ছে তপসিয়া। তপসিয়ার এটি একটি পুরনো ছবি। দেখুন, পুকুর দেখতে পাচ্ছেন, পুকুর, ওইদিকে বাড়ি উঠেছে, দেখতে পাচ্ছেন তো। তপসিয়ার বাঁশবাগান বলে একটি জায়গা রয়েছে, ওইসব এলাকার, মানে ওই এলাকার একটা ছবি, যেখানে একটা সময় পুকুর ছিল। কিন্তু এখন যদি আপনারা ওখানে যান তাহলে কিন্তু আর পুকুর দেখতে পাবেন না। আপনারা দেখতে পাবেন কি জানেন? এই যে সারি সারি সব বিল্ডিং হয়ে গেছে। পুকুর ছিল, রাতারাতি পুকুরকে বন্ধ করা হয়েছে, ওইসব আবর্জনা ফেলে বন্ধ করা হয়েছে। তার কয়েক বছরের মধ্যে ভিত তুলে তুলে লম্বা লম্বা সব বিল্ডিং সারি সারি সব তৈরি হয়ে গেছে। ঠিক গ্যাপ নেই, ঠিক একটা বিল্ডিংয়ের সঙ্গে একটা বিল্ডিংয়ের ডিস্টেন্স ঠিক নেই, ঠিক ভিত নেই, যেটা অভিযোগ আসছে আর কি।
বিল্ডিং, শুধু বিল্ডিং করো, কোনো রকম মেজে দাও, একটুখানি এখন তো ওইসব পুট্টি উঠেছে ঘষে দাও, দিয়ে চড়া দামে শুধু বিক্রি করে দাও, নিজেরা নাও, আর কাউন্সিলর বা এদেরকে একটু করে পকেটে গুঁজে দাও, ব্যাস। আর কে ধরে? পরে ভেঙে পড়লে আমরা তো বেপাত্তা, কে আমাদেরকে ধরতে আসবে? আমাদের তো বিক্রি হয়ে আমরা তো একবারে সব পকেট মোটা করে চলে এসেছি। আর যারা কাউন্সিলর থাকে তারাও ভাবেন এখন আছি, কাল নাও থাকতে পারি, এখন তো পকেটটা মোটা হয়ে যাচ্ছে, আর বিল্ডিং অ্যাটলিস্ট 15 বছর তো থাকবে, 20 বছর থাকবে বিল্ডিংটা। এই করে করে এইসব এলাকার পুরো সর্বনাশ হয়ে যাচ্ছে। মানুষ মৃত্যুকে বালিশের পাশে রেখে শুচ্ছেন, যেমন কালকে শুয়েছিলেন, মারা গেছেন অনেকে। এই করে এইসব এলাকায় যত ইল্লিগাল কাজকর্ম, আবার এরাই সব ভোটার, মানে ভোট করানোর সব কারিগর। শাসক দল বেশ মদত দেয়, পকেটও মোটা হয়, ভোটেরও কারিগর। এই করে মানুষের জীবনটাকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে এই সব কাজ কারবার চলছে। আমি অনেকগুলো কথা বললাম, এবার আমি কথা বলবো যিনি এই সব নিয়ে প্রতিবাদ করেছিলেন, একটা সময়ে ওখানে থাকতেন এলাকায়, প্রতিবাদ করে চলে এসেছিলেন, লড়াই জিততে পারেননি, যা হওয়ার সেটাই হয়েছে, কিন্তু নিজেকে ওখান থেকে সরে আসতে হয়েছে। তিনি খুবই একজন পরিচিত মুখ, কাজী মাসুম আক্তার এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে রয়েছেন। মাসুম সাহেব, নিশ্চয়ই আপনি শুনেছেন মিডিয়া ব্রুজ গার্ডেন নিচে কী হয়েছে, এবং আপনারও তো ওই এলাকার সঙ্গে খুব যোগাযোগ ছিল। এবং আমি যে গল্পটা বলছিলাম তপসিয়া বাঁশবাগান, সেখানেও এরকম একটা বিষয় হয়েছে, এরকম অনেক জায়গাতেই হয়েছে, এটা একটা উদাহরণ। আমাকে একটু গল্পটা বলুন তো, কি আপনি চেষ্টা করেছিলেন? দেখুন, এই যে বিল্ডিং ভেঙে পড়ে গেছে একটা, আমি বিস্মিত। অনেক বিল্ডিং ভেঙে পড়ার কথা, বিল্ডিংগুলো খুব মজবুত হয় মনে হয়, ঘন ঘন পড়ার কথা, প্রতিদিন একটা করে বিল্ডিং পড়ার কথা, পড়ে না, কিন্তু সৌভাগ্য তো পড়েছে। আমি একেবারে বিস্মিত নই, বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে এর জন্যই বিস্মিত। তপসিয়াতে প্রায় 1000 খানেক বিল্ডিং দাঁড়িয়ে আছে। আমাদের মাননীয় মেয়র কি বলছেন, মাননীয় মেয়র সাহেব বলছেন কোন গলিতে ইল্লিগাল করছে তা দেখা সম্ভব নয়, অর্থাৎ ইল্লিগাল হচ্ছে ওইটাকে দেখা সম্ভব নয়। কোন গলিতে মানে একটা দুটো ইল্লিগাল, আপনি তপসিয়া যাবেন, লিগাল হচ্ছে 2-1টা, বাকি সব ইল্লিগাল। গলি দেখা তোর কাছে দেখি, রাজাবাজার যাবেন 2-1টা লিগাল, বাকি সব ইল্লিগাল। আপনি খিদিরপুর থেকে আরম্ভ করে ওই মানে গার্ডেন নিচ পেটিএম যাবেন, ইল্লিগাল বাড়িটাই সব, লিগাল খুব কম। উনি যেটা বলেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, 1 সপ্তাহের মধ্যে কলকাতার প্রতিটা ইল্লিগাল বাড়ি আমি দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। 1 সপ্তাহের মধ্যে একটি ইল্লিগাল বাড়ি তৈরি হতে কতদিন লাগে? 6 মাস, 1 বছর, 1.5 বছর। 1.5 বছর ধরে তার কোনো উইং নেই, তার কোনো কন্ট্যাক্ট নেই, তার কাছে কোনো খবর নেই, ইন্টারনাল রিপোর্ট নেই। তিনি মেয়র। 2019 সাল নাগাদ মাননীয় মেয়র ফিরহাদ হাকিম সাহেব একটা ঐতিহাসিক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন কলকাতার কোনো জায়গায় যদি জলাভূমি, পুকুর বোঝানো হচ্ছে, আমার কাছে খবর আসে, আর আমি যদি সেটা বন্ধ করতে না পারি, আমি রিজাইন দিয়ে দেবো। মেয়রের ওই ঐতিহাসিক বাণী শুনে উৎসাহিত হয়ে গিয়েছিলাম তার কাছে, আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম। মেয়র সাহেব, এই চোখের সামনে আপনাদের মাননীয় মন্ত্রী এবং তার ছেলে ওই কাউন্সিলর, সে জাহের করছে, লক্ষ্মী দিয়ে করাচ্ছে। এই বিপুল ভাবে এত বড় ঝিল, গোটা তপসিয়া আগুন ধরে গেলে ওই ঝিল থেকে জল যেত। ওটা ঝিল, ওটা পন্ড, ওটা একদম পুকুর, জলাশয়, 100 বছরের পুরনো জলাশয় হয়তো। সেখানে বুঝিয়ে দিচ্ছে, তাকে করে রাত্রে মাটি ফেলছে, আর দিনের বেলাতে লুকিয়ে লুকিয়ে পাম্প চলছে, কর্পোরেশনের পাম্প সম্ভবত বন্ধ করুন। উনি বলেন আমি তো থানা ওসিকে বলেছি, ওসি কি বলতে পারবো বসাই? আপনি বলেছেন, আপনি মেয়র, আপনি বলেছেন যে আমি রিজাইন দেবো, তো রিজাইন দিন আপনি। আমি মুখ্যমন্ত্রীকে লিখিত চিঠি করেছি, তাকে বারে বারে চিঠি করেছি, মৎস্য বিভাগকে বলেছি, থানাকে বলেছি। তারপরে প্রায় 1 বছরের বেশি আটকে রেখেছিলাম। আমাকে বাড়ি বিক্রি করতে হয়েছে, একটা পর একটা হুমকির মধ্যে করতে হয়েছে। অবশেষে বাড়ি বেচে দিয়ে চলে আসার পর আপনি যে ছবিটা দেখছেন, আগের জলটা দেখুন, আগে জলাশয়টা দেখুন, আর এখন বিল্ডিং গুলো দেখুন। সকলে জানে, সবাই জানে। মুখ্যমন্ত্রী দপ্তর আমার চিঠির উত্তর দিয়েছে, উত্তরে মুখ্যমন্ত্রী দপ্তর জানিয়েছে আপনার ইমেল পেয়েছি, আপনার চিঠি পেয়েছি, আপনার ছবি পেয়েছি, আপনি কলকাতা কর্পোরেশনকে জানিয়েছেন বলে জেনেছি, আমরা তদন্ত করে উপযুক্ত অ্যাকশন নেব। হ্যাঁ মাননীয়া, অ্যাকশন হয়নি মেয়র সাহেব, অ্যাকশন হয়নি। অবৈধ নির্মাণ কাজ হয়ে গেল। পেটে আমাদের তপসিয়াতে 1 লক্ষেরও বেশি মানুষ বাস করে, ওরা জ্বলে যাবে, পুড়ে যাবে, জল পাবে না। একটা জলাশয় চলে গেল চোখের সামনে থেকে,
আমি শুধু একটা কথা বলবো, মাননীয় বাজেটে কবর ঘেরার জন্য টাকা দিয়েছে, কবর ঘেরার জন্য। আমার তো ওই তফসিয়াকে, গার্ডেন রিচকে, মেটিয়াবুরুজকে কবরস্থান মনে হয়। কবর তো মাটির তলা হয়, ওটা তো উঁচুতে থেকে কবর। ওই কবর জ্বলে যায়, পুড়ে যায় আর ভেঙে পড়ে যায়। এরা সংখ্যালঘু, এটা ঘিঞ্জি, অস্বাস্থ্যকর, ওটা তো মৃত্যুর পরোয়ানা। এই যে বিক্রিয়াটা হয়, উনি বলছে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা তফসিয়া, গার্ডেন রিচ, খিদিরপুর অঞ্চলে আপনি যান, 2 ধরনের ফ্ল্যাট বিক্রি হচ্ছে, দেখবেন বাড়ি বিক্রি হচ্ছে, একটা লিগাল না ইলিগাল। আপনাকে প্রমোটার দালাল বলবে আপনি কেমন বাড়ি চান, লিগাল চান, ইলিগাল চাই। লিগাল বাড়ি, ইলিগাল বাড়ির দাম লিগাল বাড়ির হাফ। অর্থাৎ ইলিগালটা সমাজে চলে। যদি ইলিগালটা সমাজে না চলতো, তাহলে অবৈধ কাজ করার পর উনি না দেখতে পাননি, কিন্তু কর্পোরেশনের যে জলের লাইনটা কি করে দেয়, কি করে অবৈধ বিল্ডিং গুলো কর্পোরেশনের জলের লাইন পায়, কি করে ইলেকট্রিসিটি পায়, কি করে জল নিকাশি ব্যবস্থার সুযোগগুলো এই অবৈধ বিল্ডিং গুলো পাচ্ছে। ছোট্ট ন্যারো গলির মধ্য দিয়ে 3 ফুট দিয়ে 3 ফুট রাস্তা, ঠিক গার্ডেন নিচে যে বিল্ডিং ভেঙে পড়ে গেল, এমন অজস্র বিল্ডিং এই মুহূর্তে তৈরি হয়েছে। আমার কাছে রয়েছে একটা কলকাতা কর্পোরেশনের একটা রেকর্ড। সেই রেকর্ড ওই তফসিয়া যে জায়গায় আমি আন্দোলন করেছিলাম তার পাশের রেকর্ড। সেখানে লেখা আছে ট্যাংল্যান্ড, ট্যাংল্যান্ড, TANK, ট্যাংল্যান্ড মানে জলাশয় ভূমি, অর্থাৎ পুকুর ডোবা। সেখানে এই মুহূর্তে বিল্ডিং হচ্ছে, গতকালকে পর্যন্ত বিল্ডিং হচ্ছে। আমি মাননীয়কে বলছি, আমি ফিরাজ সাহেবকে বলছি, আপনি দেখতে পান না? বাবারি, আপনি কি ভয়ঙ্কর, দেখতে পান না? আপনার নেত্রী বলেছে দমকল মন্ত্রী সারা রাত রয়েছে। আরে বাবারে, মরে যাওয়ার পর লাগবে সন্তান সারা রাত আপনার লাশ বের করে তার লাশ খায়, ওটাই শেষ। লাশ বের আর প্রমোটারদের নাকি একাংশের গন্ডাই করছে। মাননীয়া, প্রমোটারদের একাংশ মাত্র করে, বাকি অংশ খুব সৎ, খুব মহৎ। আমি আপনাকে বলি মাননীয়া, আমি আপনাকে দেখলাম আপনার কপালে সাদা কাপড় আর মাথায় কালো, আপনার এই সাদা কালো দেখে আমার মা বোনের স্পোর্টিং ক্লাবের কথা মনে পড়লো। মা বোনের স্পোর্টিং আপনার সাদার মধ্যে আপনি যে আঘাত পেয়েছেন সাদা দিয়ে পান করলেন, আর কালো দিয়ে কি পান করলেন, যে আপনি শোক জ্ঞাপন করছেন, আর কি হিজাব স্থাপন করেছেন, হিজাব পরেছেন, শোক এবং হিজাব। এই যে ভাবের ঘরে চুরি, সংখ্যালঘু জায়গায় গিয়ে ওই যে মানুষগুলো মারা গেল, রাত 12টার আগে ওরা হয়তো ঘুমিয়ে পড়েছিল। ওরা সেহরি করে, ওরা তারাবির নামাজ পড়ে ভেবেছিল আরাম করে ভোরবেলা উঠে, সেহরি নয়, ওই ইফতার করে তারাবির নামাজ পড়ে সকাল রাত ভোর 3:30 উঠে সেহরি করবে। আর ওদের সেহরি করা হয়নি, 9 জন মারা গেল। মাননীয়া, এবার কি কবর ঘিরে দেওয়ার মতো ঘিরে দেবেন জায়গাগুলো? মুসলমানদের অবশেষ স্থান কি ওই কবরে? আপনার হুঁশ নেই? বেঁচে বেঁচে সংখ্যালঘু প্রধান জায়গাগুলোতে এত অবৈধ নির্মাণ কেন? ওই টাকার কাটমানি কে কে খায়? আপনারা বলছেন যে মেয়র নাকি এটা অনুমোদন দেয়নি, তাহলে অনুমোদনটা কে দিল? আচ্ছা, অনুমোদন যদি না হয় স্যাংশন করলো কে? আচ্ছা, যদি স্যাংশন না হয় এই লাইনগুলো করে দিল কে? এই যে লাইনগুলো, কর্পোরেশন লাইনগুলো। আমি শুধু একটা কথা বলতে চাই, আর কত পরীক্ষা নেবেন? মুসলমান সমাজের অসচেতনতার পরীক্ষা, অজ্ঞতার পরীক্ষা। আমি কাজী মাসুম আক্তার বলছি, আমার কাছে কাগজ রয়েছে, প্রমাণ রয়েছে, ছবি রয়েছে। আর এই তফসিয়ার ওই জায়গাটা দেখে আসলে আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাকে ঘর বেচতে হলো ম্যাডাম। আপনি তো লিখিত উত্তর দিয়েছেন যে যথাসময়ে দ্রুততার সাথে ব্যবস্থা নেব। আপনার মৎস্য বিভাগও নেয়নি, আপনার পুলিশও নেয়নি, আপনার মেয়রও নেননি, আপনিও নেননি। আর মেয়র সাহেব, আপনি দেখি গলিগুলো, এত গলি দেখবো কেন? কাউন্সিলরও বলেছে যে আমার কাজ লোকের কি প্রবলেম হচ্ছে দেখা, কিন্তু বিল্ডিং হচ্ছে দেখবো কোত্থেকে? 6 মাস 1 বছর ধরে একটা এলাকায় বিল্ডিং হয়ে গেলে কাউন্সিলর জানবে না? এরা কাউন্সিলর হবে? এরা কি কাটমানি খাওয়ার জন্য কাউন্সিলর হয়েছে, না মানুষের মৃতদেহ খেলনা করার জন্য কাউন্সিলর হয়েছে? ওটাই খেলা হচ্ছে নাকি? সংখ্যালঘু প্রধান জায়গায় বেছে বেছে কেন ওই কবরস্থান তৈরি করা হয়েছে? আমি বলছি না কবরস্থান, কবর মাটির তলায় হয়, ওটা মাটির উপরের কবর। ওরা জ্বলে মরবে, ওরা বিল্ডিং ভেঙে পড়ে মরবে।
কেন? এখনো তো বিল্ডিং কম লেগেছে। যে বিল্ডিং গুলো আপনার আমলে তৈরি হয়েছে, আজ থেকে 5 বছর 10 বছর পর ওর গ্যারান্টি মেয়াদ শেষ হয়ে যাবে, পটাপট টপাটপ ভেঙে পড়বে, লাইন ধরে মানুষ পড়বে। আমি পরিষ্কার বলে রাখি, আপনার যদি মনে হয় মুসলিম এলাকাগুলো সব কবরস্থান, আপনি ঘিরে দিন। আপনি তফসিয়াকে গোল করে কবরস্থানের মতো ঘিরে দিন, রাজাবাজার ঘিরে দিন, আপনি বেটিয়াবাদ খিদিরপুরকে ঘিরে দিন, এটা কবরস্থান। একটাও নাগরিক পরিষেবা নেই, একটা ভালো হসপিটাল নেই, একটা সুস্থ রাস্তাঘাট নেই, একটা পেয়ার ইউনিয়ন নেই। লোক রাস্তা দাঁড়িয়ে প্রসব করে, তফসিয়ায় একটা পেয়ার ইউনিয়ন নেই। লজ্জা লাগে, ঘৃণা লাগে। আর কত খেলবেন? আর মুসলমান সমাজপতিতে বলে আপনাদেরকে মানুষ একদিন দেখে দেবে। আপনার টাকা লুট করে কাঠমারির টাকায় কাকে দেন? কাকে দেন বলুন? ফিরোজ সাহেব, আপনি জেনে রেখে দিন, বেটিয়া শুধু তফসিয়াতে কয়েক হাজার অবৈধ নির্মাণ হয়েছে, আপনি জানেন না? কালকে তফসিয়া অঞ্চলে যান, কালকে আগামীকাল ঘরগুলো দেখে আসুন, প্রত্যেকের তদন্ত আপনি নিজে করুন, অভিনয় করবেন না। অভিনয় করা বন্ধ করুন। বাংলার মানুষ কিন্তু দেখতে পাচ্ছে সব মুসলমানরা মরে যায়নি, তারা বেঁচে আছে। দলের পিছিয়ে পড়া অনগ্রসর মুসলমান এলাকাকে আমরা কি ভেবেছেন? এরা মানুষ নয়, এরা কি জন্তু? এদেরকে ক্ষতিপূরণ দিলে মিটে গেলে যাবে না। আপনি ভাবছেন 5-10 লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে, ক্ষতিপূরণ টাকার টাকা, ওটা আমাদের ট্যাক্সের পয়সা। আপনি কি ভাবারি পাচ্ছেন? ওটা আমাদের ট্যাক্সের পয়সা। আমরা কর্পোরেশনকে ট্যাক্স দিই, আমরা সরকারকে ট্যাক্স দিই, সরকার চলে। ওই টাকায় মানুষ মরে গেলে ক্ষতিপূরণ দেবেন? আগে মানুষকে মারবেন, তারপর ক্ষতিপূরণ দেবেন? ওকে ওকে, বুঝতে পেরেছি মাসুম আক্তার সাহেব, আপনার কথা বুঝতে পেরেছি। এবং আপনারা একটা লড়াই করেছিলেন আপনাদের তফসিয়া এলাকায়, কিন্তু সেখানে কার্যত হারতে হয়েছে অন্যায়ের কাছে, কিন্তু কিছু করার নেই। ওইভাবেই কিন্তু শুধু তফসিয়া নয়, ট্যাংরা, রাজাবাজার, মিটিয়া ব্রুজ, গার্ডেন রিচ, এরকম বহু জায়গায় ঘটছে। জানি না এর শেষ কোথায়, জানি না আর কত মানুষকে এইভাবে চলে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ মাসুম আক্তার সাহেব সরাসরি থাকার জন্য। দর্শক শুনলেন কাজী মাসুম আক্তার তফসিয়াতে একটা সময় থাকতেন, সেখানেও এরকম হচ্ছিল, প্রতিবাদ করেছিলেন, কিন্তু লাভ কিছু হয়নি। দুষ্কৃতীদের বা এইসব অবৈধ কাজ কারবার যারা করেন তাদেরই দৌরাত্ম্য বেশি, সেই মতো করে বিল্ডিং উঠে গেছে, পুকুর জলাশয়গুলো একটার পর একটা শেষ হয়ে গেছে, আর ওই রকম বিপদের জায়গা হিসেবে তৈরি হয়ে রয়েছে। যে কোনো দিন, যে কোনো সময়, যেমন গার্ডেনের যে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ঘটতে পারে এইসব এলাকাতেও। দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।